আজকে আপনাদের সামনে এমন এক কাহিনী শোনাবো যে ভারতবাসী হিসাবে আপনাদের গর্বে বুক ভরে উঠবে। এবং পশ্চিমবঙ্গের এই সমস্ত মিডিয়াগুলো যে তথ্য আপনাদের সামনে দেবে না, আমি হলপ করে বলছি, এই তথ্য পাওয়ার পর আপনাদের মন ভালো হতেই হবে। কোন দেশে আমরা বসবাস করি, আমাদের একটি ভোটের দাম কত, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর গোটা বিশ্বের নিরিখে ভারত কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তার এমন তথ্য আপনাদের জন্য জোগাড় করেছি যে আপনাদেরও মাথা উঁচু করে বাঁচার ক্ষমতা আস্তে আস্তে তৈরি হবে। দেখুন, এতদিন পর্যন্ত আপনাদের কাছে বলেছিলাম যে ভারত সামরিক ক্ষেত্রে চতুর্থতম বিশ্বের শক্তিশালী দেশ, এবং সেটাও কম গর্বের কথা নয়। পৃথিবীর এতগুলো দেশ রয়েছে, এই এতগুলো দেশের মধ্যে চতুর্থ স্থানে থাকা সেটা কম গর্বের বিষয় নয়। কিন্তু আপনারা কি জানেন যে ভারতবর্ষ শুধুমাত্রই যে নিজেদের শক্তিশালী করছে এমনটা নয়, নিজেদের যে সমস্ত বন্ধু দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশকে ভারত আত্মনির্ভরশীল করার চেষ্টা করছে। কিভাবে না, ভারতের তৈরি যুদ্ধ সামগ্রী বিক্রি করে বিভিন্ন দেশকে ভারত সাহায্য করছে, এবং এমনই তারা সাহায্য পাচ্ছে যে ভারতীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহার করেও তাদের শত্রুদের পর্যন্ত ধ্বংস করতে সময় লাগছে না বিভিন্ন দেশের। এবং সেই কারণে বিশ্বে আমেরিকা, রাশিয়া এবং চায়নার পর এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে ভারতের অস্ত্রের চাহিদা তুঙ্গে। কেন ভারতের অস্ত্রের চাহিদা তুঙ্গে, কোন দেশ ভারতের অস্ত্র পেয়ে যুদ্ধে জয়লাভ করছে, এই তথ্য আজকে আপনাদের সামনে দেবো। কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে পর্বটি শেয়ার করবেন, একটি লাইক, কিংবা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা আজারবাইজানের নাম শুনেছেন? আজারবাইজান হচ্ছে একটা মুসলিম দেশ। 1980 সাল থেকে তার সঙ্গে ঝামেলা তারই পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়ার। আর্মেনিয়া মূলত খ্রিস্টান প্রধান দেশ, এবং সেই কারণেই অহেতুকভাবে আজারবাইজান আর্মেনিয়ার উপর প্রত্যাঘাত শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে। কি বিষয় সেটা আপনাদের সামনে আসবো, তবে আপনাদের বলতে চাইবো, আপনাদের ইতিহাসটা একটু মনে করিয়ে দিতে চাইবো। 1991 সালের 26শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর যে ছোট ছোট দেশ তৈরি হয়েছিল, তার মধ্যে যেমন রাশিয়া ছিল, এবং ছিল এই দুই প্রতিবেশী দেশ আজারবাইজান, যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা, এবং তার পার্শ্ববর্তী দেশ আর্মেনিয়া, যেখানে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা। আর এই দুই দেশের মধ্যে একেবারেই 1980 সাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি বেঁধেছিল, এবং সেই অশান্তি কার্যত রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয় যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং দুই স্বাধীন রাষ্ট্রের গঠন হয়। এবং ইতিহাস বলে যে যতবারই যুদ্ধ হয়েছে, এই আজারবাইজান, মুসলিম শাসিত দেশ আজারবাইজান, অতর্কিতেই তারা বারবার হামলা চালিয়েছে আর্মেনিয়ার উপর, এবং নির্বিচারে প্রচুর আর্মেনিয়ার সৈন্য থেকে সাধারণ মানুষকে আজারবাইজান হত্যা করতে দ্বিধাবোধ করেনি। কিন্তু এইখানেই হয়েছে টুইস্ট। যেহেতু ডিফেন্স বাজেট আর্মেনিয়ার কম, তাই তাদের পক্ষে বা বিশ্বের সমস্ত দেশের পক্ষে তো আর আমেরিকা বা রাশিয়ার কাছ থেকে যুদ্ধ সামগ্রী কেনার সামর্থ্য তাদের থাকে না। ইচ্ছা সকলেরই থাকে, কিন্তু সামর্থ্য থাকে না। সেই কারণে নিজেদের ডিফেন্স বাজেটের মধ্যে শক্তিশালী অস্ত্র তারা পাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হয়েছিল, এবং ভারত যা যা অস্ত্র তাদেরকে সরবরাহ করেছে, সেই অস্ত্র দিয়ে এই মুহূর্তে আজারবাইজানকে ঠান্ডা করতে পেরেছে আর্মেনিয়া। শুধু তাই নয়, আপনারা শুনলে চমকে যাবেন, সেই তথ্য বিশদে আপনাদের দেবো যে আজারবাইজানের পক্ষে এই মুহূর্তে আর্মেনিয়ার সৈন্যদের সামনে দাঁড়ানোটাই কঠিন হয়ে গিয়েছে। তার কারণ তারা ভারতের তৈরি অস্ত্র দিয়ে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে আজারবাইজান পর্যন্ত যুদ্ধে ভয় পাচ্ছে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ করতে। এবং কি হয়েছে জানেন, যে ভারতের কাছ থেকে যাতে এই সমস্ত যুদ্ধ সামগ্রী আজারবাইজান পেতে পারে, সেই কারণে ভারতের একজন বন্ধু রাষ্ট্রের দ্বারস্থ হয়েছিল আজারবাইজান, এবং এই তৃতীয় একজন মধ্যস্থতাকারীর সাহায্য নিয়ে আজারবাইজান চেয়েছিল ভারতের এই সমস্ত অস্ত্রগুলো যেন তারা পেতে পারে। এই জন্য তারা লক্ষ কোটি টাকা ডলার খরচ করতেও দ্বিধাবোধ করেনি, ভাবুন। কিন্তু সেই প্রলোভন নরেন্দ্র মোদীর সরকার এবং নয়াদিল্লি সেই চালটা বুঝে আজারবাইজানের এই প্রলোভনকে একেবারেই নস্যাৎ করে দিয়েছে। এই সংক্রান্ত ডিটেল আপনাদের তথ্য দেব, এবং বুক আপনাদের গর্বে ভরে যাবে যে ভারতবর্ষকে এতদিন পর্যন্ত শুধুমাত্রই যুদ্ধ সামগ্রী বিদেশ থেকে কিনে আনতে হতো, সেই ভারতবর্ষ এতটাই আত্মনির্ভরশীল হয়েছেন। এবং বিশেষ করে এটা মেনশন করতেই হয়, কংগ্রেস জামানায় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নরেন্দ্র মোদী তিনি আত্মনির্ভর ভারতের কথা বলে, ভারতে এই সময় যে সমস্ত যুদ্ধ যান তৈরি হয় সেগুলো কার্যত বিভিন্ন দেশ তারা এই মুহূর্তে কিনতে চাইছে।
এমন একটা দিন আসতে পারে যেখানে ভারতের তৈরি এই সমস্ত অস্ত্রগুলো কেনার জন্য হিড়িক লেগে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। তার একমাত্র কারণ হচ্ছে যে দামে ভারত এই সমস্ত অস্ত্রগুলো বিক্রি করে, পৃথিবীর অন্য কোনো দেশ এত কম দামে এত ভালো অস্ত্র দিতে পারবে না। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজারবাইজান এবং আর্মেনিয়ার এই পরিস্থিতি। কিছুদিন আগে পর্যন্ত যে আজারবাইজান শক্তিশালী ছিল, যারা বারবার যুদ্ধে পরাস্ত করত এবং সামরিক অভিযান চালিয়ে কার্যত বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল, সেই আজারবাইজান এখন আর্মেনিয়ার সামনে রুখে দাঁড়াতে ভয় পাচ্ছে। আপনারা জানেন ভারতের তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত ভয়ঙ্কর। 2022 সালে আকাশ ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সঙ্গে 6,000 কোটি টাকার চুক্তি করেছিল আর্মেনিয়া। এই হাতিয়ারটিতে মোট 15টি ইউনিট আর্মেনিয়াকে সরবরাহ ইতিমধ্যেই করেছে নয়াদিল্লি। চলতি বছরের নভেম্বরে আকাশের দ্বিতীয় ইউনিট আর্মেনিয়ার সেনার হাতে তুলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আকাশ হচ্ছে প্রকৃতপক্ষে একটি আকাশ প্রতিরোধী ব্যবস্থা। এতে রয়েছে ভূমি থেকে আকাশে হামলা চালানোর ক্ষেপণাস্ত্র, শত্রুর যুদ্ধ বিমান থেকে যে কোনো ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে এই আকাশে, এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই হাতিয়ার। এর পাল্লা 25 কিলোমিটার। শুধু তাই নয়, 2022 সালেই নয়াদিল্লি থেকে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারও কেনে আর্মেনিয়া। মাত্র 40 সেকেন্ডের মধ্যে 12টি করে রকেট নিখুঁত নিশানায় ছোড়ার ক্ষমতা রয়েছে এই পিনাকার। সাধারণভাবে এর পাল্লা 40 কিলোমিটার। তবে এই হাতিয়ারটির নতুন যে সংস্করণ তৈরি করেছে ভারত, তার বর্ধিত পাল্লা 40 থেকে বাড়িয়ে 60 কিলোমিটার করা হয়েছে, এবং এই ক্ষেপণাস্ত্রটিরও বিভিন্ন চাহিদা রয়েছে বিভিন্ন দেশ জুড়ে। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, মূলত আকাশ এবং পিনাকা নিয়েই আজারবাইজানের মনে ভয় ধরেছে, আর তাই প্রতিরক্ষা ও আক্রমণ এই দুই মারণাস্ত্র ভারত থেকে কিনতে চাইছে তারা। কিন্তু সরাসরি প্রস্তাব না পাঠিয়ে নয়াদিল্লির এক বন্ধু রাষ্ট্রের মারফত সেই আর্জি জানিয়েছে আজারবাইজান। সূত্রের খবর, প্রস্তাব আসা মাত্র কোটি কোটি ডলারের প্রলোভনে প্রলোভিত না হয়ে সেই দেশটিকে একেবারে সরাসরি না বলে দিয়েছে নয়াদিল্লি। কিন্তু কেন নয়াদিল্লি না বলেছে সেই কারণটা শুনলেও আপনারা অত্যন্ত গর্ববোধ করবেন। প্রথমত, নয়াদিল্লি বলেছে যে কোনো মধ্যস্থতাকারী তৃতীয় দেশের সাহায্য নিয়ে আমরা অন্য কোনো দেশকে অস্ত্র সামগ্রী বিক্রি করব না। দ্বিতীয় কারণ হচ্ছে, অনৈতিকভাবে যদি কোনো একটি রাষ্ট্র অন্য আরো একটি রাষ্ট্রের কোনো জায়গা দখল করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রেও ভারতের নীতি রয়েছে সেই সমস্ত নীতি বিরোধী দেশের যুদ্ধে সহযোগিতা তারা করবে না। তৃতীয়ত হচ্ছে, যেহেতু আজারবাইজান একটা মুসলিম কান্ট্রি, তাই বিভিন্ন মুসলিম দেশ, বিশেষ করে পাকিস্তান এবং তুরস্ক, তারা বিভিন্নভাবে সামরিক শক্তি দিয়ে, এমনকি সেনা পাঠিয়ে কিংবা যুদ্ধ সামগ্রী পাঠিয়ে তারা আজারবাইজানকে সাহায্য করে। অর্থাৎ সেক্ষেত্রে ভারতও যদি ঘুর পথে শুধুমাত্র এই টাকার প্রলোভনে প্রলোভিত হয়ে আজারবাইজানকে যদি সাহায্য করত, তাহলে সেটা কার্যত হয়ে যেত পাকিস্তান এবং তুরস্কের মতো দেশগুলোকে সাহায্য করা, যেটা ভারতের নীতি বিরুদ্ধ। এবং অনেকে কি বলছে জানেন, আসলে আজারবাইজানের যতটা না উদ্দেশ্য ছিল ভারতের এই সমস্ত হাতিয়ার কেনা, আজারবাইজান পরীক্ষা করতে চেয়েছিল যে ভারত টাকার প্রলোভনের কাছে হেরে যায় নাকি সত্যি সত্যি তাদের নীতি বলে কিছু রয়েছে। এবং সেইখানেই একেবারেই নয়াদিল্লি 100তে 100 মার্কস পেয়েছে। তার কারণ সরাসরি আজারবাইজানকে না বলে দিয়ে এটা অন্তত নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে যে অস্ত্র আমরা বেচার জন্য নিশ্চিতভাবে তৈরি রয়েছি, তবে আমাদের নীতির বিরোধিতা যে সমস্ত দেশগুলো করে তাদেরকে একেবারেই নয়। ভারতবর্ষের যে কাশ্মীর ইস্যু ছিল, সেই কাশ্মীর ইস্যুতে তুরস্ক এবং পাকিস্তানের যা মতামত, আজারবাইজানও দীর্ঘদিন ধরে পাকিস্তানের পাশেই থেকেছে। অর্থাৎ তারাও মনে করে যে ভূস্বর্গ বা কাশ্মীর সেটা হচ্ছে পাকিস্তানের অঙ্গ। এহেন আজারবাইজান তারা টাকার প্রলোভন দেখিয়ে ভারতের কাছে অস্ত্র সামগ্রী সংগ্রহ করবে আর নরেন্দ্র মোদীর সরকার সেটা মেনে নেবে, তেমনটা যে হওয়ার ছিল না, সেটা একেবারেই নয়াদিল্লির এই পদক্ষেপ বুঝিয়ে দিল সমস্ত শত্রুপক্ষকে। এছাড়াও আজারবাইজানের সঙ্গে শত্রুতায় গ্রিস এবং ফ্রান্সকে পাশে পেয়েছে আর্মেনিয়া, এবং গ্রিস এবং ফ্রান্সের সঙ্গে ভারতেরও বেশ মজবুত সম্পর্ক রয়েছে। তাই কোনোভাবে যদি আজারবাইজানকে সাহায্য করা হয়, তাহলে সেটা হবে গ্রিস এবং ফ্রান্সের সঙ্গে প্রতারণা করা, যেটা ভারত কখনোই করবে না, সেটা যত লক্ষ কোটি টাকারই ডিল আসুক না কেন। কিন্তু প্রবলেমটা কি, এবার আপনাদের বলার চেষ্টা করব যে দক্ষিণ এশিয়ার এই দুই দেশ, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে আসলে ঝামেলাটা কি নিয়ে। ভারত এবং পাকিস্তানের যেভাবে বিবাদ লেগে থাকে কাশ্মীরকে নিয়ে, ঠিক আজারবাইজান এবং আর্মেনিয়ার বিবাদ রয়েছে বিতর্কিত নাগরনো
এবং কারাবাখ অঞ্চলের দখলদারি নিয়ে। বিতর্কিত এই দুই অঞ্চলের দখলদারি নিয়ে 2020 সাল থেকে সেই দুই দেশের মধ্যে যুদ্ধে প্রায় 6,500 মানুষ ইতিমধ্যেই নিহত হয়েছেন। সে সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষে বিরতি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে ইউক্রেন সমস্যায় ব্যতিব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা আর নেওয়া সম্ভব হয়নি বলে মনে করছেন কূটনৈতিকবিদরা। তবে যে দুটির দখলদারি ঘিরে এত বিরোধ, সেই নাগোরানো এবং কারাবাকের 1.5 লক্ষ বাসিন্দার অধিকাংশই হচ্ছে আর্মেনীয় খ্রিস্টান, এবং তাই তারা আজারবাইজানের অধীনে থাকতে নারাজ। এবং তার সমাধান করতে দুই দেশ বারবার যুদ্ধে জড়িয়ে পড়েছে। তার মধ্যে আপনাদের বললাম যে আজারবাইজানকে সমস্ত মুসলিম দেশগুলি যেমন পাকিস্তান, তুরস্কর মতো দেশগুলো ক্রমাগত সমর্থন করে এসেছিল। আর্মেনিয়া একেবারে কোণঠাসা অবস্থা হয়ে গিয়েছিল, কারণ তাদের কাছে আমেরিকা বা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার মতো এত বিপুল পরিমাণের টাকা তাদের কাছে ছিল না। সেই কারণে তারা ভারতীয় অস্ত্রের ওপর ভরসা রেখেছিলেন, এবং সেই ভরসার দাম যে তারা পেয়েছে সেটা আজারবাইজানের পদক্ষেপেই স্পষ্ট হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে, যে দুটি অস্ত্রের কথা বললাম, পিনাকা এবং আকাশ, এই দুটি দিয়েই কার্যত আজারবাইজানকে ঠান্ডা করে দিয়েছে আমেরিকা। এবং এই দুটি কিন্তু ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। একটি ডিফেন্স বা প্রতিরোধক ব্যবস্থা, আর একটি হচ্ছে অ্যাটাকিং ব্যবস্থা। এই দুটিকেই কাজে লাগিয়ে কার্যত এই মুহূর্তে আজারবাইজানের অবস্থা টাইট করে দিয়েছে আর্মেনিয়া। এবং সেই কারণে আজারবাইজান চাইছে যে এই দুই অস্ত্র যা নিয়ে কার্যত আর্মেনিয়া এই মুহূর্তে চালকের আসনে বসে রয়েছে, সেটা যদি কোনোভাবে ভারতের হাত থেকে পাওয়া যায়, তাহলে এই যুদ্ধ জয় তাদের জন্য আসান হয়ে যাবে। সেই কারণে তারা ভালোভাবেই জানেন যে সরাসরি ভারতের কাছে এই যুদ্ধাস্ত্র চাইলে ভারত কখনোই সেটা রাজি হবে না। সেই কারণেই একটা মিত্র দেশ, সম্ভবত তার নাম ইসরায়েল, সম্ভবত ইসরায়েলের মধ্যস্থতায় আজারবাইজান ভারতের নয়াদিল্লির কাছে এই প্রস্তাব পাঠিয়েছিল যে তারা ভারতের তৈরি অস্ত্র কিনতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। কিন্তু তা সত্ত্বেও কোনো রকমের আর্থিক প্রলোভনে না পড়ে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, যারা আমাদের মিত্র শক্তি, ব্যবসাও শুধুমাত্র তাদের সঙ্গেই করব। আর এটাতেই একদিকে যেমন ভারতের অস্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়, আর এ নিয়ে একেবারেই ভারতের অস্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে যেমন প্রমাণ পাওয়া যায়, ঠিক তেমনি আবার ভারতের নৈতিকতা নিয়েও একটা প্রমাণ মেলে। তার কারণ কোনো অবস্থাতেই ভারত শুধুমাত্র ব্যবসার জন্য শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ দুই পক্ষকে অস্ত্র জোগাড় করে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পক্ষে ভারত নেই, যেটা আমেরিকা দীর্ঘদিন ধরেই করে আসছে। কি বলবেন বন্ধুরা, এই পর্ব শুনে আপনাদের কি মন ভরলো? আপনাদের কি সত্যি মনে হলো যে ভারতবর্ষ এমন একটা দেশ ছিল এতদিন পর্যন্ত এই অন্যান্য দেশের মতো করে শুধুমাত্র অস্ত্র আমেরিকা কিংবা রাশিয়ার থেকে যারা কিনতো, আজকে এমন একটা দিন আমরা দেখতে পাচ্ছি যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ তারা ইতিমধ্যে ইন্টারেস্ট দেখাতে শুরু করেছে যে ভারতীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র তার চাহিদা ক্রমশই দিনে দিনে বাড়ছে। যে স্বপ্নটা নরেন্দ্র মোদীর আগে ভারতবর্ষ দেখতে পারেনি, সেই আত্মনির্ভরতার স্বপ্ন নরেন্দ্র মোদী দেখতে শিখিয়েছেন। এটা সত্যি আমাদের কাছে একটা বড় ব্যাপার, এবং আগামী দিনে সত্যি ভারত যদি এই পথে এগোতে পারে, তাহলে ভারতের অর্থনৈতিক ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসবে। ঠিক যেমন রাশিয়া এবং পাকিস্তান, চায়না তারা গোটা পৃথিবীকে শাসন করছে, এমন একটা দিন আসবে যেখানে ভারতও গোটা পৃথিবীর ওপর রাজ করতে পারে শুধুমাত্র এই সামরিক অস্ত্র সরবরাহের মধ্যে দিয়ে। কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এই অসাধারণ তথ্য পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখতে ভুলবেন না। এখনকার মতো এখানে শেষ করলাম।